আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দর্শন উত্তর পূর্ব ভারতের অন্যতম শৈবতীর্থ জল্পেশে পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টির পরিকল্পনা। শ্রাবণী মেলায় বড় স্বস্তি, দোমোহনী মরিচবাড়ি তিস্তাঘাটে লাগবে না প্রবেশ মূল্য, খুশি ভক্তরা। তিস্তার ভাঙনে আতঙ্কে দোমোহনীর মরিচবাড়ি, নদী গর্ভে তলিয়ে গেছে 100 বিঘা পর্যন্ত চাষের জমি। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দর্শন উত্তর পূর্ব ভারতের অন্যতম শৈবতীর্থ জল্পেশে পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টির পরিকল্পনা। আসন্ন শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে জল্পেশ মেলা ও পুণ্যার্থীদের সুবিধা নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ও রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী এবং দীনেশ সরকার। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব সৌমিত্র মোহন এবং জেলা শাসক সন্দীপ কুমার ঘোষ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীনেশ সরকার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার অর্থাৎ মহাদেবের পবিত্র দিনে জল্পেশ মন্দিরে আগত পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এবার জল্পেশ মেলাকে বিশ্বব্যাপী প্রচারের মাধ্যমে এই অঞ্চলের ধর্মীয় পর্যটনের বিকাশ ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ দিক দিয়ে বিবেচনা করে ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের এবার শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ লোক যারা আসবেন তাদের প্রশাসনিকভাবে যেভাবে তাদেরকে ভালোভাবে তারা যেন পূজাটা দিতে পারেন, জল ঢালতে পারেন, তিস্তা ব্রিজ থেকে শুরু করে জল্পেশ মন্দির পর্যন্ত এটা সরকারিভাবে সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে। আপনারা হয়তো অবগত আছেন যে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার কথা আছে। আর বিশেষ করে আমরা চাইব যে আকাশ থেকে যেন পুষ্পবৃষ্টি করা যায় হেলিকপ্টারের মাধ্যমে, সেই ব্যবস্থাও করার একটা আলোচনা হয়েছে। যদি আকাশ ভালো থাকে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহেই হবে। আর এবার তো প্রথম হচ্ছে। কি মনে হচ্ছে মানুষের সারা কেমন পাচ্ছে? ইতিমধ্যেই তো সারা তো বিপুল সারা আমরা আশা করি পাবো। আরও অনেক 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 বেশি ভিড় হবে জল্পেশ মন্দিরে। এবার পুণ্যার্থীরা যেন আরও আসতে পারে বেশি করে। ঐতিহ্যবাহী মন্দির, শিব মন্দির, সেটা যেন সবার সামনে সারা ভারতবর্ষে যেন ছড়িয়ে পড়ে, সেই ব্যবস্থা আমরা করছি। অন্যদিকে বিধায়ক অনন্তদেব অধিকারী জানান, এবার জল্পেশে আগত পুণ্যার্থীদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও নিজস্ব কর্মী সমর্থকদের নিয়ে সার্বিক সহযোগিতা করবেন। এবারে মেলায় কোনো চাঁদা নেওয়া যাবে না, কোনো পয়সা নেওয়া যাবে না, শুধু সেই টিকিটটাই দিতে হবে, আর অন্য কোনো টাকা দিতে হবে না। পুণ্যার্থীদের সব ধরনের ব্যবস্থা থাকবে, সব ধরনের মেজারমেন্ট, সেফটি, সিকিউরিটি সব দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। এবং আমরা বিধায়ক যারা আছে তারা সবাই ওখানে আমাদের সবাই নজরদারি থাকবে। সবার 19 তারিখ কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট প্রথম দিন থেকেই থাকবে। হেলিকপ্টার থেকে ফুল সেটানোর একটা বিষয় ছিল, সেটা প্রত্যেক সোমবার যেদিন ভিড় হবে, আকাশ যদি ভালো থাকে তাহলে ফুল। কীভাবে ফুলটা ছেটানো হবে? পুকুর থেকে আকাশ থেকে হেলিকপ্টার ব্যবস্থা এবং এখানে নয় তারকেশ্বর হবে। এবার দর্শনার্থীরা কি সুবিধা পাবে এবছর? সব ধরনের সুবিধা থাকে, যেমন তারা বিশ্রাম নিতে বিনা পয়সায় বিশ্রাম পাবে, তাই যদি কোনো অসুস্থ হয় সেই ব্যবস্থা থাকবে, এবং যে পায়ে মেসেজ করতে হয় সেই মেসেজের ব্যবস্থাও থাকবে। এদিকে জল্পেশ মন্দির কমিটির সভাপতি জানান, আগামী 20শে জুলাই জল্পেশ মেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন এবং সেদিন তিনি মহাদেবের পুজো দেবেন বলে জানানো হয়েছে। এবং বিশেষত আমাদের সিএম যখন ঢুকবেন মন্দিরে, সেই জন্য নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কবে আসছেন সিএম 20 তারিখে আসবেন এবং পুষ্পবৃষ্টি হবে, ফুল দিয়ে পুষ্পবৃষ্টি এই প্রথম। এটাতে আমরা সবাই খুব খুশি এবং এটা মানে কোনোদিন এরকম আমরা ভাবতে পারিনি। কীভাবে পুষ্পবৃষ্টি হবে এবং কিসের ব্যবহার করা হবে? সেটা তো হেলিকপ্টারে আমি শুনলাম যে পুষ্পবৃষ্টি করা হবে। প্রথম কবে পুষ্পবৃষ্টি হবে? 19 তারিখ থেকেই
উনি তো বোধহয় 20 তারিখে করবেন। মানে সিএম যেদিন আসবেন সেদিনও পুষ্পবৃষ্টি হবে, হ্যাঁ, আর হ্যাঁ। শ্রাবণী মেলার দিন থেকেও কি হবে? অন্য দিনের কথা বলতে পারছি না, তবে তো যা শুনলাম যে প্রত্যেক সোমবার করে করবে এই শ্রাবণী মেলায়, সেটা যদি হয় আরও ভালো হবে। আর দর্শনার্থীদের ফিস নিয়ে কোনো কিছু? না, দর্শনার্থীদের তো এবার ফিস কমানো হয়েছে, এন্ট্রি ফি 40 টাকা করা হয়েছে, এবং সেটা অফলাইন হবে এবং অনলাইন। কত কমাইছেন? 10 টাকা? হ্যাঁ, 10 টাকা কমানো হয়েছে। আর কোনো অ্যারেঞ্জমেন্ট তো সব কিছুই থাকে আমাদের, যেরকম ধরুন প্রচুর ভলেন্টিয়ার্স থাকবে, তারপরে সিসি ক্যামেরা থাকবে, তারপরে মেডিকেল এইডস থাকবে, এগুলো থাকে। মুখ্যমন্ত্রী আসছেন, আপনাদের তার কাছে কি আশা, কি দাবি? আমরা আশা তো কী করবো, মুখ্যমন্ত্রী তো খুবই মানবিক এবং এই প্রথম আসছেন, আমাদের আশা করতে হবে না, তার আগে উনি অনেক কিছু চিন্তা করে একটু চাওয়া পাওয়া তবু না, চাওয়া আমরা কিছু প্রস্তাব আছেন, উনি আসুক, উনি যা ঢেলে দেবেন। শ্রাবণী মেলায় বড় স্বস্তি, দমোহনী মরিচবাড়ি তিস্তাঘাটে আর লাগবে না প্রবেশ মূল্য। শ্রাবণী মেলা উপলক্ষে বড়সড় সিদ্ধান্ত নিল প্রশাসন। এবছর থেকে জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের দমোহনী মরিচবাড়ি তিস্তা নদীর ঘাটে প্রবেশের জন্য কোনো পুণ্যার্থীকে আর টিকিট কাটতে প্রবেশ মূল্য দিতে হবে না। ঘাটকে করমুক্ত করার সিদ্ধান্তে খুশি পুণ্যার্থী, আয়োজক আর স্থানীয়রা। প্রতি বছর শ্রাবণী মেলা উপলক্ষে হাজার হাজার ভক্ত দমোহনী মরিচবাড়ি তিস্তা ঘাটে এসে পবিত্র তিস্তার জল সংগ্রহ করে জলপেশের উদ্দেশ্যে যাত্রা করেন। এতদিন ঘাটে প্রবেশের জন্য নির্দিষ্ট টিকিট সংগ্রহ বাধ্যতামূলক ছিল, তবে এবার থেকে উঠে গেল সে নিয়ম। শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসনিক ভবনে শ্রাবণী মেলা উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তার শেষে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন, প্রশাসনের অন্যান্য আধিকারিকরা দমোহনী মরিচবাড়ি তিস্তা ঘাট পরিদর্শন করে মেলার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, পরিকাঠামো খতিয়ে দেখেন। ময়নাগুড়ির বিধায়ক ডালিম চন্দ্র রায় জানান, এবছর তিস্তা ঘাটে প্রবেশের জন্য কোনো পুণ্যার্থীকে টিকিট কাটতে হবে না। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ঘাটে প্রবেশ মূল্য প্রত্যাহারের দাবি জানানো হলেও এতদিন কিছুই সিদ্ধান্ত নেয়নি। তবে এই সিদ্ধান্ত নেওয়ায় প্রশাসনের পক্ষে সন্তোষ প্রকাশ করেছেন তারা। ফলে এবার কোনো অতিরিক্ত আর্থিক বোঝা ছাড়াই পুণ্যার্থীরা শ্রাবণী মেলায় অংশ নিতে পারবেন। আজকে এসেছেন আমাদের এই শ্রাবণী মেলা উপলক্ষে তিস্তা ঘাট, যেই তিস্তা ঘাট থেকে জল নিয়ে গিয়ে আপনার ওই জলপেশ শিব মন্দিরে ঢালা হয়। সমস্ত পুণ্যার্থী এবং দর্শনার্থী তাদের নিজস্ব মনোবাসনা পূর্ণের জন্য তারা আমাদের এই তিস্তা ঘাট থেকে দীর্ঘ 50 বছর অতিক্রম হতে চলছে, এখান থেকে জল নিয়ে যায়। সেই ঘাটটাকে আমরা বিগত কিছুদিন থেকে আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে যে আমাদের একটাই দাবি ছিল, সেই দাবিটা হচ্ছে আমাদের এখানে করমুক্ত করা হোক এবং কোনো রকম টিকিট দিয়ে এখান থেকে জল আমরা বিক্রি করব না বা নিয়ে যাবে না। সেই দাবি আমরা রাজপথে দাঁড়িয়ে যাই এবং আমাদের স্থানীয় বিধায়ক এবং আমাদের স্থানীয় এমএলএ, বিডিও সাহেব এবং আমাদের প্রশাসনিক লেভেলের আইসি সাহেব, তাদের কাছে আমরা প্রথম প্রস্তাবটা এবং আমাদের লিখিত আকারে আমরা জলপাইগুড়ি ডিএম এসডিও অফিসে দেওয়া হয় বা দিয়ে দিই। তারপরে আজকে সত্যি তাদের দৃষ্টিতে আজকে আমাদের এই শ্রাবণী তিস্তা ঘাট যে পড়েছে, এটা আমরা প্রচণ্ড খুশি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বারুইপুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদে সামিল হল জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেস। জাস্টিস ফর বারুইপুর স্লোগান তুলে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কোতোয়ালি থানায় পৌঁছয়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে মৃতা স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করেন মহিলা কংগ্রেসের সদস্যরা। এদিন জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দেবপ্রিয়া সেন অভিযোগ করেন, বারুইপুরের ঘটনায় এনকাউন্টারের নামে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। তার দাবি, 2 বছর আগে আরজিকর হাসপাতালের ঘটনাতেও একই ধরনের অভিযোগ উঠেছিল। তিনি বলেন, যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী তাকেই যদি এনকাউন্টারের নামে হত্যা করা হয়, তাহলে ঘটনার প্রকৃত তথ্য প্রমাণ সামনে আসবে না।
বাক্সে বলতে যে এই সরকার বদলেছে, আর আমাদের মনে হচ্ছে যে প্যাটার্নটা শুধু বদলেছে, পদ্ধতি বদলেছে। সেদিন 2 বছর আগে আরজি করে ঘটনায় যেমন মেয়েটির ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল, একইভাবে এনকাউন্টারের নামে এবারে তথ্য প্রমাণ লোপাট হলো। কারণ যে প্রত্যক্ষদর্শী তাকে যদি এনকাউন্টার করে মেরে দেওয়া যায় তাহলে আর তথ্য বের করার কোনো জায়গা পুলিশের কাছে থাকে না। ন্যাচারালি কেসে মেরিট নষ্ট হয়, মেরিট নষ্ট হলে বাকিরা সবাই ছাড়া পেয়ে যায়, কারণ ওখানে তো আর একজন ছিলেন না, অনেকে ছিলেন। সেক্ষেত্রে একইভাবে এখানেও তথ্য প্রমাণ লোপাট হয়েছে। শুধু সাথে রয়েছে মানুষের সিম্প্যাথি, যারা পাবলিক বুঝতে পারছে না, ভাবছে এনকাউন্টার করে এদের মেরে দিলেই বুঝি হবে। সাথে কি হচ্ছে? সংবিধানের হত্যা। সংবিধানে বলা আছে যদি সেলফ ডিফেন্স করতে হয় সেক্ষেত্রে পায়ে গুলি করতে হবে, বুকে বা মাথায় নয়। আর আজকের যে পুলিশের যে রিভলভার, যেখানে ওইভাবে করে আধুনিক পদ্ধতিতে, সেখানে খুব সহজ নয় চট করে রিভলভার বের করে গুলি তাক করা। সুতরাং এটা যে সম্পূর্ণ ভুয়ো এবং বানানো জিনিস সেটা পাবলিক বুঝতে পারছে। এই প্রতিবাদ, এই এনকাউন্টারের নামে যে আই ওয়াশ, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা চাইছি প্রকৃত দোষীদের শাস্তি হোক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। গরুকে বাঁচাতে গিয়ে চেইন দুর্ঘটনা, পরপর 4টি গাড়ির সংঘর্ষে আহত একাধিক। শহর সংলগ্ন ফুলবাড়ির চুনাভাটি এলাকায় বৃহস্পতিবার চেইন দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হলেন। স্থানীয় সূত্রে খবর, রাস্তার পাশে বসে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে একটি ছোট 4 চাকার গাড়ির চালক হঠাৎই গতি কমিয়ে গাড়ি থামিয়ে দেন। সে সময় পিছন থেকে আসা আরও 2টি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা মারে। কিছুক্ষণ পর পিছন থেকে আসা এক যাত্রীবাহী বাস সামনে থাকা 3টি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। 4টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ছোট গাড়িগুলির কয়েকজন যাত্রী, বাসের কিছু যাত্রী আহত হন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের কর্মীরা। উদ্ধারকারী দল দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হয়েছিল কি, মানে গরুর জন্য একজন দাঁড়াই ছিল, একটা মারুতি গরুর জন্য হালকা স্লোট হয়েছিল। তারপরে আরেকটা মারুতি আসছে, ও দাঁড়িয়ে গেছে। তারপর পিক আপটা আসে, ও দাঁড়িয়ে গেছে। পিছন থেকে আসে বাসটা মারিয়ে দিচ্ছে। 4টা গাড়ি। 4টা। এখানে কয়টা গাড়ি ধরা পড়ছে? 3টা গাড়ি, একটা গাড়ি পালিয়ে গেছে। ওটা কি ছোট 4 চাকার গাড়ি? হ্যাঁ, ওটা 4 চাকা গাড়ি। কয়জন এখন আহত? দুজনকে নিয়ে গেল, পিক আপের 2জন। আচ্ছা, কোন জায়গায় হয়েছে? চুনাভাটি মোড়ে। কখন হলো? 8টা। অমিত বণিকের রিপোর্ট। বৃন্দাবন আর কলকাতা থেকে আসছে ফুলের ঝুড়ি। শেষ পর্যায়ে জলপাইগুড়ির গৌরীয় মঠের রথের প্রস্তুতি। জলপাইগুড়ি শহরের অন্যতম ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌরীয় মঠের রথযাত্রাকে সামনে রেখে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী 16ই জুলাই হবে রথযাত্রা। তার আগে রথ নির্মাণের শেষ কাজ সম্পন্ন করতে ব্যস্ত কারিগররা। একই সঙ্গে মঠের শিষ্যরাও হাত লাগিয়েছেন তাতে। রথের কাঠামোর কাজ প্রায় শেষ। এবার রথকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে কলকাতা আর বৃন্দাবন থেকে আনা হচ্ছে বিশেষ ফুলের ঝুড়ি। সেই ফুল দিয়েই রথের চূড়ান্ত সাজসজ্জার কাজ সম্পন্ন হবে। প্রতিবারের মতো এবারেও শ্রী শ্রী গৌরীয় মঠের রথকে ঘিরে কয়েক হাজার ভক্ত আর দর্শনার্থীর সমাগম হবে। জলপাইগুড়ি শহরের অন্যতম বৃহৎ রথ হিসাবে এই রথের বিশেষ পরিচিতি। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত রথ টানতে হাজির হন। রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে। শেষ পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হলেই ফুলের সাজে সেজে উঠবে ঐতিহ্যবাহী এই রথ। রথের প্রস্তুতি আমাদের এখন প্রায় শেষের দিকে হয়ে গেছে। তারপর আমাদের তো রথের অঙ্গরাগ চলছে, তারপর সব কিছু ব্যবস্থা হচ্ছে। তারপর এই যে রথটা দেখছেন, এটা পুরো ফুল দিয়ে সাজানো হবে। আমাদের কলকাতা থেকে আমাদের এবং মায়াপুর থেকে আমাদের মহারাজগণ আসবেন, তারাই কলকাতা থেকে ফুল নিয়ে আসবেন। ফুল নিয়ে এসে পুরো রথটাকে ফুল দিয়ে সাজানো হবে। বাকি কাজটা ওনারা করবেন? বাকি কাজ মানে করবো আমরাই। মানে কলকাতায় একটু ওখান থেকে ফুলটা আসলে আমরা একটু সুবিধা হয়, অনেক ফুল পাওয়া যায়। কলকাতা থেকে ফুল আসবে? কলকাতা থেকে। কবে আসবে? ওইটা আমাদের ওরা 12 তারিখে রওনা দেবে, 13 তারিখে এখানে পৌঁছে যাবে। আর আমাদের বিশেষ করে আরেকটা অনুষ্ঠান আছে 14 তারিখে। আমাদের বর্তমান পূজা হচ্ছে নাট্য মন্দিরে, নতুন একটা সিংহাসন হয়েছে, সেটা উদ্বোধন হবে 15 তারিখে। তো সেজন্য আমাদের বাইরে থেকে, বৃন্দাবন থেকে, মায়াপুর থেকে, কলকাতা থেকে আমাদের মহারাজগণ আসবেন। তারাও অনুষ্ঠানে রথ পর্যন্ত থাকবেন, তারাও সবাই মিলে একটা আনন্দ করব, এটাই। আর
16 তারিখ আগামী- কখন বের হবে রথ? 16 তারিখে রথ আমাদের যেটা বের হয় প্রতি বছরে 3:30টার সময় বের হই, এবারও 3:30টায় বের হব। আর আমাদের তাই পৌঁছাতে পৌঁছাতে আমাদের যে মাসির বাড়ি, সেটা জগন্নাথ যোগমায়া কালী বাড়ি, সেখানে আমরা 8টা 8:30টায় পৌঁছে যাই। তো আমরা এখান থেকে রওনা দেব বেগুনটারি হয়ে দিনবাজার হয়ে ওই রবি বোর্ডিং হয়ে ডিবিসি রোড হয়ে তারপর কালু সাহেব মসজিদ পাশে পুরো ডাঙ্গাপাড়া হয়ে পুরো পান্ডাপাড়া কালীবাড়ি হয়ে তারপর 3 নম্বর ঘুমটে স্টেশন হয়ে সার্কিট হাউস হয়ে আমরা যোগমায় কালীবাড়ি ঢুকি। প্রতি বছরে এই রোডটায় আমাদের থানা থেকে পারমিশন করা আছে। এইবারও আমরা ওই একই রোড ধরেই আসি। অমিত বণিকের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারেও বর্ষা নামতেই তিস্তা নদীর ভাঙনের আতঙ্কে দিন কাটছে ময়নাকুড়ি ব্লকের দোমোহনী এলাকার মরিচবাড়ি এলাকার একাংশের বাসিন্দাদের। নদীর লাগাতার ভাঙনে ইতিমধ্যেই বিপুল পরিমাণে কৃষি জমি তিস্তার গর্ভে বিলীন হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। কৃষকদের অভিযোগ, এই পর্যন্ত প্রায় 70 থেকে 100 বিঘা চাষের জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। তাতে ধান, পাট, লঙ্কা সহ বিভিন্ন ধরনের ফসল হতো। জমি হারিয়ে বহু কৃষক আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুতই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নিলে আগামী দিনে বসতবাড়িগুলিও তিস্তার গর্ভে তলিয়ে যাবে। তাই অবিলম্বে তিস্তা নদীর ধার ঘেঁষে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিও জানান এলাকাবাসী। তাদের বক্তব্য, নদী বাঁধ তৈরি হলে ভাঙন রোধের পাশাপাশি কৃষি জমি আর বসতবাড়িও সুরক্ষিত থাকবে। এই সমস্যা মানে প্রচুর সমস্যা। এখানে অনেক কয়েকশো ফ্যামিলি আছে এখানটায়, যার জন্য বাঁধের সময় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা বাঁধ হলে গ্রামের মানুষের খুবই ভালোই হয়। চাষটা কোথায় হচ্ছে? চাষটা তিস্তা হচ্ছে, কিন্তু জমিটা তো আমাদেরই ছিল এখানটা প্রচন্ড। প্রায় আমার প্রায় 6-7 বিঘা জমি ভেঙে গেছে। এদিকে ভেঙে যাওয়ার পরে এদিকে প্রশাসন আসলো। হ্যাঁ, আমাদেরকে আমার 1 একর জমি তো প্লট হিসাবে তো ভাগটা মতে এফডি চলে আসছে আর কি। এখানে বাঁধটাও ছিল, এখানটায় বাঁধও ভেঙে গেছে। এইবার এদিকে প্রশাসন আসলো, দেখে যাওয়ার পরে উনার একটা আশ্বাস দিছে হবে আর কি। এই প্রায় বছরখানের মধ্যেই হ্যাঁ সরকার পরিবর্তন, হ্যাঁ অবশ্যই, একদম সরকার পরিবর্তন অবশ্যই আমার খুবই দৃঢ় বিশ্বাস। সরকার যেহেতু আসে বাদ হবেই, হ্যাঁ বাদ হবেই। সরকার পরিবর্তন হয়েছে, এবার এই একটা খুব আশা আছে। এবার আমাদের জমি জায়গা অনেক কয়েকশো লোকের জমি আছে, সব ভেঙে গেছে। এবার লঙ্কা ছিল, পটল ছিল, সমস্ত কেউ নিতে পারে নাই পটল। এখানে আপনারা এখন আশা করছেন এবং একদম নিশ্চিত, একদম বাদ একদম নিশ্চিত। ও জল বাড়াতে অনেক ভাঙচুর হচ্ছে, মানে নদীতে জমিগুলো ভেঙে যাচ্ছে আর ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে অনেক কৃষক আছে, হাজার হাজার কৃষক আছে, তারা অনেক জমি আছে, জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এই সময় তাহলে তো আমাদের মনে করেন একদম ভেসে যেতে হবে, মনে করেন বাড়িঘর সব ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ গ্রামে চলে আসছে, গ্রামের মধ্যেই প্রায় ভাঙতে একদম। আচ্ছা, এই জমিগুলো যদি না থাকে, মানে এই যেভাবে ভাঙতে চলছে, সব জমি ভেঙে যাবে, আগামী দিনে তো আমাদের খুব চরম দুর্যোগ অবস্থা হয়ে আছে। মানে কি করে যে কৃষক বাঁচবে, মালগুলো কিভাবে বাঁচবে, সেটা তো এখন বুঝতে পারা যাচ্ছে না। অবিলম্বে কি চাইছেন এখন মনে করলাম যে এখন আমাদের নতুন সরকার আসছে, যাই এদিক দিয়ে একটা বাঁধ দিয়ে দিত, আমাদের খুবই উপকার হতো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুক্রবার সুপার ডিভিশন ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় পান্ডাপাড়া বয়েজ এবং জেওয়াইএমএ ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জেওয়াইএমএ। শেষ পর্যন্ত 6-1 গোলের বড় ব্যবধানে জয় তুলে নিজেদের শক্তির পরিচয় দেয়। ম্যাচের শুরু থেকেই জেওয়াইএমএ ক্লাবের বলের দখল আর আক্রমণে আধিপত্য বিস্তার করে।
দলের সম্মিলিত আক্রমণ, দ্রুত পাসিং, নিখুঁত ফিনিশিংয়ের সামনে কার্যত ভেঙে পড়ে পান্ডাপাড়া বয়েজ। অন্যদিকে তাদের পক্ষে লড়াই চালিয়ে গেলেও একমাত্র সান্ত্বনাসূচক গোলে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এদিকে দলের হয়ে জোড়া গোল করে মার্কস ওরাও ম্যাচের অন্যতম সেরা পারফরমেন্স উপহার দেন। পাশাপাশি অভিষেক ছেত্রী, সুমিত ওরাও, বীরতাপ মুন্ডা আর মানস ওরাও একটি করে গোল দেন। ম্যাচ সেরা এই ম্যাচে অসাধারণ এবং সর্বাঙ্গীন পারফরমেন্সের জন্য জেওয়াইএমএ ক্লাবের অমৃত ওরাওকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এদিকে শনিবার সুপার ডিভিশন লিগের কোনো খেলা নেই, তবে ফার্স্ট ডিভিশন লিগে জেওয়াইএমএ মাঠে মুখোমুখি হতে চলেছে জেওয়াইসিসি আর এনবিআরসি। অন্যদিকে 12ই জুলাই অর্থাৎ রবিবার সুপার ডিভিশন লিগের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে নেতাজি মডার্ন আর ইএলএম এফসি। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ফুটবল লিগে প্রত্যেকটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠছে। আগামী ম্যাচেও ফুটবল প্রেমীদের নজর থাকবে, এমনটাও আশাবাদী আয়োজকরা। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দর্শন উত্তর পূর্ব ভারতের অন্যতম শৈবতীর্থ জল্পেশে পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টির পরিকল্পনা। শ্রাবণী মেলায় বড় স্বস্তি, দোমোহনী মরিচবাড়ি তিস্তাঘাটে লাগবে না প্রবেশ মূল্য, খুশি ভক্তরা। তিস্তার ভাঙনে আতঙ্কে দোমোহনীর মরিচবাড়ি, নদী গর্ভে তলিয়ে গেছে 100 বিঘা পর্যন্ত চাষের জমি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।